বাংলাদেশে ছাত্রলীগ করে নাই কি? আমার এটার একটু জবাব দেন। সবাই শুধু আমার উপর দোষ চাপাইতেছে, আমাকে ধরতেছে, আমাদের টিমের অন্য যারা আছে তাদেরকে কেউ ধরতেছে না। জাস্ট আফ্রিদি ভাই আমার বলছে তোর কিছু টাকা দিব, তুই কি একটা ভিডিও বানাইতে পারবি কিনা। এটা আমি প্রথমে বলে দিছি, হাড্ডি কখনো মাংস হয় না, নোয়াখালীরা কখনো দুস্থ হয় না। ভাই আমি এটা বলতে পারবো বুকে হাত দিয়ে, আফ্রিদি ভাইয়ের অনেক ভালোবাসি এবং ওনার কথা সবসময় আমি বলতাম। আচ্ছা, ফার্স্ট অফ অল যে বিষয়টা হচ্ছে, আফ্রিদি ভাইয়ের সাথে আমার একদম আহামরি তেমন কিছুই হয় নাই, কিছুই না। জাস্ট আফ্রিদি ভাই সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই জিজ্ঞাসাবাদের সুবাদে আর কি, যেহেতু সিআইডি থেকে আমাকে মানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তো আমি যদি সত্যটা না বলে মিথ্যার আশ্রয় নিই তাহলে কিন্তু আমার বিপদ আসতে পারে। আর যেহেতু আফ্রিদি ভাইয়ের নামে যেহেতু মামলা হয়েই গেছে, উনি যেহেতু মামলার আসামি হয়ে গেছে, এখন আমি মিথ্যা বললে আমার উপর বড় একটা চাপ আসতে পারে। তো আমি চিন্তা করলাম যে আমার উপর যেহেতু চাপ আসলে আমার কেউ নাই, যে আমার কেউ আমার ফ্যামিলি আফ্রিদি ভাইদের মতো না, আমরা একটা মিডল ক্লাস মোটামুটি একটা ফ্যামিলি, যে আমার উপর যখন চাপ আসবে তখন হয়তো আমার অনেক ব্যাকআপ দিবে আমার ফ্যামিলি, এরকম আমার ফ্যামিলি না। তো আমার বলছে তুমি যে এটা সত্যি, ওইটা আমার কথা হচ্ছে সত্যের কোনো মাইল নেই। একটা মিথ্যা কিন্তু 10টা মিথ্যার জন্ম দেয়, কিন্তু একটা সত্যি কথা কিন্তু মানে মানে কখনো ইয়ে হয় না, সত্যি সত্যি। তো ফার্স্ট অফ অল যেটা দূরবীন নিউজ আমাকে নিয়ে যে মানে নিউজটা করা হয়েছে, একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ করে প্রথমত আমার নোয়াখালীবাসীর কাছে আমাকে একদম মির্জাফর থেকে শুরু করে ছোট করা থেকে শুরু করে আমার নোয়াখালীর মানুষ মানে আমাকে ঘৃণিত চোখে এখন দেখতেছে। কিছু মানুষ আমাকে ঘৃণিত চোখে দেখতেছে, কারণ আমি নাকি কি একটা স্ট্যাটাস দিছে মানুষ, যে হাড্ডি কখনো মাংস হয় না, নোয়াখালীরা কখনো দুস্থ হয় না। ভাই আমি এটা বলতে পারবো বুকে হাত দিয়ে, যে আমার কারণে কখনো কোনোদিন কারো কোনোদিন ক্ষতি হয় নাই। আর অন্যান্য নোয়াখালীরা কে কী করছে ওইটা আমি জানি না, হ্যাঁ, কিন্তু আপনারা জানেন অবশ্যই সবসময়, যেহেতু আমার উপর বেশি চাপ, আমি আফ্রিদি ভাইয়ের অনেক ভালোবাসি এবং ওনার কথা সবসময় আমি বলতাম। আমাদের টিমের সবার থেকে ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা সবচেয়ে বেশি আমিই করতাম। এবং এটাও বলতে হবে যে জুলাই আন্দোলনের 2 মাস আগে ভাইয়ার সাথে আমার কিন্তু কমিউনিকেশন ওইরকম গ্যাপ হয়ে যায়, কারণ আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ি। একবার আমার মানে বিভিন্ন ধরনের রোগ ধরা পড়ে, দেন আমি গ্রামে চলে যাই, যেহেতু ঢাকা শহর আমার তেমন কেউ থাকে না যে আমার চিকিৎসা করবে বা আমার যত্নাত্নি করবে, তাই আমি গ্রামে চলে যাই জুলাই আন্দোলনের পরে। তখন যখন আন্দোলন শুরু হয় তারপরে তার ঢাকায় আসা পসিবল হয় না, তখন বাংলাদেশে ইন্টারনেটও ছিল না ওই রকম। তো ইন্টারনেট না থাকার কারণে কারোর সাথে যোগাযোগ হইতো না, কিন্তু আন্দোলনের ভিতরে 1-2 দিন ইন্টারনেট কিছুক্ষণের জন্য ছাড়া হয়েছে। তো ওই ইন্টারনেটের ভিতরে ভাইয়া আমার সাথে যোগাযোগ করছে, হাই হ্যালো করছে, এবং ওনার উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়েছে যে উনি যেন আমাদেরকে নিয়ে ভিডিও বানায় বা এগুলা করে। তো উনি আমারে এটা বলছে যে তুই ভিডিও করবি কিনা, তোরে কিছু টাকা পয়সা দিব, কোনো সমস্যা নেই। তা আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু তখন মানে এই কথা বলার পরে আর ওনার সাথে যোগাযোগ করতে পারি না, আবার নেট চলে গেছে, আবার বাংলাদেশে নেট নাই, আর গ্রাম অঞ্চলে তো নেট নাই বললেই চলে। তারপর আমি একদম সত্যি কথা বলতে আমি 28 তারিখ থেকে আমি আন্দোলনে যাওয়া শুরু করি। এটা হচ্ছে আমাদের নোয়াখালী, আমাদের বাড়ি থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে। তখন নোয়াখালীতে প্রচণ্ড বৃষ্টি হয়, আমি বাইক চালিয়ে আমার 2-3টা ছোটো ভাই আসিল, রাইসুল, মাকতুম, ওদেরকে আমি এমনও আছে, ওদের কাছ থেকে যদি কখনো হয়তো ওরা স্ট্যাটাস দিলে দেখতে পারবেন আপনারা, বা ওদেরকে যদি কখনো চিনেন জিজ্ঞেস করবেন, ওদেরকে আমি রেইনকোট কিনে দিছিলাম যে চল আমরা আন্দোলন যামুন। এটা হচ্ছে আমি আমার নিজের অপিনিয়ন থেকে। এবং ইভেন ইদানিং আমার নিয়ে সমালোচনা হইতেছে, আমি আগে ছাত্রলীগ করছি, আমার বিভিন্ন পোস্ট পদবি। ভাই আমি ছাত্রলীগ করছি আমি না, বাংলাদেশে ছাত্রলীগ করে নাই কি? আমার এটার একটু জবাব দেন। আফ্রিদি ভাইয়ের বিষয়গুলো আমি আসতেছি। বাংলাদেশে ছাত্রলীগ করে নাই কে? বাংলাদেশে যে উপদেষ্টা সার্জিস আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ ভাই বলেন, তারাও একসময় ছাত্রলীগ করতো, তারাও কিন্তু একটা টাইমে ছাত্রলীগ করতো। তো তাই বলে যে তারা এখন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছে তা কিন্তু না, ওনারা ওনাদের বিবেকের তাড়নায় ওনারা আন্দোলন করছে। আমি আমার বিবেকের তাড়নায় আন্দোলনে গেছি। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড মারা গেছে তেজগাঁ কলেজের, ওইটার পর থেকে আমি আন্দোলনে গেছিলাম। এবং আন্দোলনে যাওয়ার পরে আমি মোটামুটি টানা 4-5 দিন গেছিলাম, যেহেতু আমার বাড়ি থেকে অনেক দূর, টানা 4-5 দিন গেছি। যাওয়ার পরে যেহেতু 5 আগস্ট দেশের যে পরিস্থিতি হয়েছে, তারপর তো আর মোটামুটি আর কোনো সমস্যা নাই, গেল এই বিষয়টা মোটামুটি এখানে গেল। শুনেন, টাকা পয়সার বিষয় কি? টাকা পয়সার কোনো কথাই আসে না। টাকা পয়সা জাস্ট আফ্রিদি ভাই আমার বলছে তোর কিছু টাকা দিব, তুই কি একটা ভিডিও বানাইতে পারবি কিনা। এটা আমি প্রথমে বলে দিছি,
তখন এরপর আর ভিডিও বানানোর সম্পর্কে আমাদের কথা হয় নাই। মানে ওই যে মেট্রো রেল টেল ভাঙা হয়েছে, এইটা সম্পর্কে যদি একটা ভিডিও বানাইতি যে এইসব ভাঙেন না, এগুলা না ভাঙলে আর কি আমাদের দেশের উপকার, মানে দেশের উপকারের ভিডিও আর কি, জাস্ট এটাই। হ্যাঁ উন্নয়নমূলক, হ্যাঁ উন্নয়নমূলক, এই জাস্ট এই কথা, মানে এটাই মেইন। এটা কিন্তু অনেক কাটসাট হয়ে যায় পরে, আবার কিন্তু আপনারা বুঝতে পারেন, আমি একদম বুঝাই বলি যে দেশের ইয়েগুলো ভাঙা হয়েছে, তখন আর এই বিষয়ে যে আমি ভিডিও বানাবো বা এই বিষয়ে যে আমি কথা বলবো এটা আর হয় নাই, কারণ তখন নেট চলে গেছে আবার। আর ভাইয়ের সাথে আমার এই যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, শেষ। এই যোগাযোগ তার সাথে কিন্তু আমার বিচ্ছিন্ন, শেষ। তারপর দেশ স্বাধীনের পরে আমি এরপরে হয়েছে আমাদের দেশে নোয়াখালীতে বন্যা হয়েছে। একদম আমি টপিক টু টপিক আসি, প্রতিটা জিনিস আপনারা মিলাই দেখবেন, প্রতিটা জিনিস আপনারা একদম এর থিওরি পাবেন, কোনো একটা ওয়ার্ডও এই দিক ওই দিক না। তখন আমাদের দেশে বন্যা হয়, এবং এটাও বলি বন্যার সময় আফ্রিদি ভাই 2 ট্রাক মাল পাঠাইছে আমার জন্য। হ্যাঁ 2 ট্রাক মাল পাঠাইছে, একদিন ফোন দিছে। উনি কিন্তু তখন চলে গেছে বিদেশে, উনি মেবি তখন মালয়েশিয়াতে ছিল, নাহলে দুবাইতে ছিল, আমার এক্সাক্ট মনে পড়তেছে না উনি কোথায় ছিল। উনি আমার জন্য 2 ট্রাক মাল পাঠাইছে, এবং আমি আমার ফ্যামিলিগত ইয়া থেকে আমার বন্ধু বান্ধব মিলে আমরা প্রায় 20 ট্রাক মানে ত্রাণ বিতরণ করছি আমাকে নোয়াখালীতে। তখন উনি তখন আমার জন্য 2 ট্রাক মাল পাঠাইছিল। তো আমরা এগুলা আল্লাহ রহমতে সুন্দরভাবে সব কিছু বন্টন করছি মানুষের মাঝে। আচ্ছা বন্টন করছি, ভালো কথা। এরপরে কিন্তু আর ভাইয়ের সাথে আবার আমার লম্বা একটা গ্যাপ, অনেক লম্বা একটা গ্যাপ, ওনার সাথে আবার কথা হয় নাই। মানে বলতে গেলে আমাদের টিমটা একরকম ভেঙে গেছিল। আমাদের টিমে কিন্তু এখন আমারই কেউ নেই, কিন্তু আমাদের এই টিমটা অনেক বড় একটা টিম। সবাই শুধু আমার উপর দোষ চাপাইতেছে, আমাকে ধরতেছে। আমাদের টিমের অন্য যারা আছে তাদেরকে কেউ ধরতেছে না। এখন আমার একজনের মুখের কথায় তো আর কিছু হবে না। সবাইকে যখন ধরবে, সবাইকে যখন টিমে আনবে, তখন কিন্তু বিষয়টা বুঝতে পারবে মানুষ। তো আমি চাই যে নিউজ রিপোর্টাররা আমাদের টিমের অন্য মানুষদের সাথেও কথা বলুক, মানে যা সত্যি আমি তা বলবো, যেটা সত্যি কথা। তারপরে ঘটনা হচ্ছে, মানে যেটা আসতেছে ফ্যাক্টিস, আমি যখন ত্রাণ দিছে শেষ, এই বিষয় শেষ, তখন ভাইয়া কিন্তু বিদেশে। তারপর ভাইয়া আসছে বাংলাদেশে যখন আসছে 2-3 মাস আসে নাই, তখন আমি আবার ভাইয়া আমরা কিন্তু ভাইয়ার অনেক ভয় পাই, এটা সত্যি কথা। জিনিসটা হচ্ছে কি, আমি যেভাবে বলছিলাম ওই দিন, জিনিসটা কিন্তু একটু বেশি গাঢ় করে নেওয়া হয়েছে, বিভিন্ন জিনিসটারও অনেক বেশি গাঢ় হবে। আফ্রিদি ভাই কিন্তু ভিডিওর সামনে অনেক নরম, অনেক মানে ঠান্ডা প্রকৃতির মানুষ, কিন্তু উনি ভিডিওর বাইরে উনি স্বাভাবিক একজন বড় মাপের মানুষ। ওনার একটু মেজাজ অল টাইম গরম থাকতেই পারে, বা উনি একটু মানে শক্তপোক্ত মানুষ হইতেই পারে। তা আমি জিনিসটার এভাবে বুঝেছি উনি কিন্তু ডেঞ্জারাস কথাটারে কিন্তু মানুষ অনেক ডেঞ্জারাস ভাবে নিয়ে আনিছে। আচ্ছা গেল। আর আমাকে যখন কোশ্চেন করা হয়েছে আফ্রিদি ভাইকে আপনাদের উপর কোনো টর্চার করতো কিনা আমার উপর, ভাইয়া আমি বলতে হ্যাঁ টর্চার বলতে কি, ভাইয়া আমাদেরকে মাঝে মধ্যে মার দিত, যদি আমরা ওনার কথা না শুনতাম উনি বেল্ট খুলে করে পিটাইতো। এটা সত্যি ঘটনা। উনি মাঝে মধ্যে আমাকে বেল্ট খুলে পিটাইতো, বা আমাদের টিমের সবার সাথে যা হয় ওটা আপনার টিম মেম্বার ওদের কাছে জিজ্ঞেস করলে পারেন। কিন্তু তাই বলে ওনার উপর আমার রাগ, খুব অভিমান এমন কিছুই না। উনি আমার ভাইয়ের জায়গায় আছে, উনি আমাকে ওনার সাথে মিশায় না, ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো আমার লাইফে আছে, উনি ওনার মতো ওনার লাইফে আছে। তারপর উনি বাংলাদেশে আসার পরে একদিন আমার অফিসে ডাকার পরে আমার উপর ওনার একটু কষ্ট আছিল, আমার উপর ওনার কিছু কষ্ট, ওই কষ্ট থেকে বিভিন্ন থেকে উনি আমাকে একটু মন খারাপ হয়েছে ওনার সাথে। ওই দিন একদিন দেখা হয়েছে, একদিন অফিসে দেখা হয়েছে। তারপরে আরেকদিন দেখা হয়েছে ওনার সাথে আমার জানুয়ারির 3 তারিখে, মানে এটা আন্দোলনের পরে একদিন উনি যখন বাংলাদেশে আসছে, তখন একদিন দেখা হয়েছে। ওনার অফিসে নিয়ে গেছে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আমারে, কারণ আমি ওই যে আন্দোলনের সময় কিছু কথাবার্তা বলছি কিছু মানুষকে, ভাইয়ের ব্যাপারে কিছু কথাবার্তা বলছিলাম আর কি। তখন ওই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়েছিল যে তুই এগুলো কেন বলছিস বা কি আসো বিষয়।